এইচএসসি পরীক্ষার্থী প্রিয় বন্ধুরা, তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষার যে ওভারঅল সিলেবাস এবং এই সিলেবাসের মধ্যে কোন প্রশ্নের উত্তরে আমরা কিভাবে কি উত্তর করতে পারি, কোন বিষয়গুলো মাথায় রেখে উত্তর করতে পারি সে ব্যাপারে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। চলো আমরা প্রথমেই দেখে নিই আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে কোনটায় কত নম্বর আসে। তোমরা সবাই জানো এই যে উপরে 1, 2 এবং 3 এই তিনটাই কিন্তু তোমাদের সিন অংশ থেকে আসে, সিন প্যাসেজ, অর্থাৎ তোমাদের বইয়েরই কোনো না কোনো প্যাসেজ থেকে, যেখানে একের এতে থাকতেছে এমসিকিউ, বিতে থাকতেছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। অনেকের মাথায় যখন তোমরা এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার করতে চাও, এটার ক্ষেত্রে সমস্যা খুব বেশি না হলেও দেখা যায় যে তোমরা সিনোনিম অ্যান্টোনিম গুলো উত্তর করার সময় একটু বিপাকে পড়ে যাও। তো সেটার সমাধানের সব থেকে সহজ উপায় কিন্তু, যেহেতু সিন তোমরা জানোই বইয়ের বাইরে থেকে কিছুই আসবে না, তাই বইয়ের ভিতরে থাকা প্যাসেজগুলোর যে বিভিন্ন কঠিন কঠিন শব্দ বা একটু ইরেগুলার যে শব্দগুলো যেগুলো সচরাচর তোমরা ব্যবহার করো না, সেগুলোর যদি অর্থ তোমার মাথায় ভালোভাবে জানা থাকে, পরীক্ষায় যে কোনো সিনোনিম অ্যান্টোনিম আসলেই কিন্তু তুমি ইজিলি মিলিয়ে মিলিয়ে উত্তর করে ফেলতে পারবে। নেক্সট তোমাদের যে কোয়েশ্চেনটা এসএকিউ গুলো নিয়ে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের ক্ষেত্রে ম্যাক্সিমামে তোমরা পারো। একটা জিনিস শুধু খেয়াল রাখবে এটার ক্ষেত্রে, যখন অ্যান্সার করবে তখন প্যাসেজের যে লাইনগুলো আছে সেগুলো সরাসরি যদি তুমি উত্তর করার সময় তুলে না দাও, হুবহু তুলে না দাও, কপি না করো, তাহলে কিন্তু এখানে দেখা যায় প্রত্যেকটা যে 3 নম্বর করে থাকে, এই 3, 5, 15তে কিছু না হলেও 13, 14 তুমি পেয়েই যাবে। আর যদি মনে করো যে না, কোনোভাবেই তুমি প্যাসেজের লাইনটাকে পরিবর্তন করতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে একেবারেই যখন কোনো ওয়ে নাই, তুমি চাইলে অবশ্যই প্যাসেজের লাইনটাকেই জাস্ট একটা দুইটা ওয়ার্ড শুধু 19-20 করে দিয়ে দিলেও তোমরা বেশ ভালো একটা নম্বর এক্সপেক্ট করতে পারো। দেন আমরা যদি 2 নাম্বারটার কথা চিন্তা করি, ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লোচার্ট। তোমরা জানো বোর্ড পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে ফ্লোচার্ট এসে থাকে এইচএসসি তে। তো এই ফ্লোচার্টটাও কিন্তু তোমাদের সিন প্যাসেজের। তোমরা ফ্লোচার্ট অ্যান্সারের সময় অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখবে সেটা হচ্ছে, যেই ধারাবাহিকতায় প্যাসেজে তথ্যগুলো আছে, ধারাবাহিকতা রক্ষা করাটা খুবই জরুরি। এবং এক তথ্য থেকে আরেক তথ্যতে যাওয়ার সময় তোমরা অ্যারো চিহ্ন দিতে, উপর থেকে নিচে হোক বা বাম থেকে ডানে হোক, এই অ্যারো চিহ্নগুলো দিতে কখনোই ভুল করবে না। অ্যারো চিহ্নর কারণে কিন্তু নম্বর কাটা যেতে পারে। তারপরে যদি আমরা 3 নাম্বারের কথা বলি, এখানে আছে সামারি রাইটিং। সামারি রাইটিংও তোমরা এসএসসি তে যখন ছিল আনসিন প্যাসেজ থেকে আসতো, কিন্তু এইচএসসি তে যেহেতু সিন প্যাসেজ, তাই ব্যক্তি নির্ভর হলে ওই ব্যক্তির জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে লিখে দাও, সামারি হয়ে যাবে। যদি কোনো ঘটনা নির্ভর হয়, ঘটনার ধারাবাহিকতা রক্ষা করো। আর যদি কোনো অ্যাবস্ট্রাক্ট টপিক হয়, তাহলে ওই টপিকের একদম প্রথমে ইন্ট্রোডাক্টরি কিছু কথা, তারপরে ওই টপিকের ধরো কজ অ্যান্ড এফেক্ট হলো, তাহলে 2টা কজ 2টা ইফেক্ট, তারপরে একটা সলিউশন দিয়ে দিলে পুরো প্যাসেজটার কিন্তু পারফেক্ট একটা সামারি হয়ে যাবে। সুতরাং তোমরা যখন উপরে 1 এবং 2 এর জন্য, বিশেষ করে এসএকিউ এর জন্য প্যাসেজ প্র্যাকটিস করছো, সেই প্যাসেজের ওই এসএকিউ এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি তুমি সাজিয়ে পাশাপাশি লাইন বাই লাইন আকারে লেখো, একটা সুন্দর সামারি কিন্তু রিপ্রেজেন্টেড হয়ে যাবে। এরপরে তোমাদের যে আনসিন অংশ আছে সেখানে যদি যাই, তোমরা জানো 4 এবং 5 মূলত এই দুইটা হচ্ছে পুরাপুরি ক্লু আর উইথ ক্লু হোক শূন্যস্থান নির্দেশ করে। আনসিনের ক্ষেত্রে এই দুইটা তোমাদের যখন তোমরা অ্যান্সার করো, তোমাদের অনেকেই বলো যে ভাই উইথ ক্লুজ মোটামুটি পারলেও উইদাউট ক্লুজে আমাদের বেশ সমস্যা হয়। কিন্তু একটা জিনিস চিন্তা করো, বোর্ড পরীক্ষায় তো আসলে কোয়েশ্চেন রিপিট হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় এক বোর্ডের প্রশ্ন অন্য বোর্ড আসলে অনেক ক্ষেত্রেই রিপিট করে ফেলতেছে, হয়তো শূন্যস্থান ভিন্ন জায়গায় দিয়ে। তো তোমাদের কাজ হবে বেশি বেশি করে বোর্ড কোয়েশ্চেন গুলো, ভালো ভালো কলেজের টেস্টের কোয়েশ্চেন গুলো সলভ করা। আর এই সলভ করার সময় এখন যেখানে শূন্যস্থান আছে সেটার পাশাপাশি আর কোথায় কোথায় শূন্যস্থান হতে পারে সেই জিনিসগুলো যদি মাথায় রেখে একটু প্র্যাকটিস করো এখন, তাহলে পরীক্ষায় দেখবা তুমি খুব ভালোভাবে এই দুইটাতেই ভালো একটা নম্বর নিয়ে আসতে পারবা। দেন আনসিনের আরেকটা যে অংশ আছে আমাদের রিঅ্যারেঞ্জিং। রিঅ্যারেঞ্জিং নিয়ে তোমাদের মনে আসলে প্রশ্নের শেষ নাই। অনেকের কাছেই মনে হয় যে এটার মতন করে না হয় আমি যেভাবে ভাবতেছি সেভাবেও তো হয়। মনে রেখো, বোর্ডে রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে কিন্তু একেবারে যদি তুমি ঘটনার ক্রম ভেঙে না ফেলো, সেই ক্ষেত্রে একাধিক উত্তর গ্রহণযোগ্য হতে পারে। তাই রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তোমাদের একটাই সাজেশন তোমাদের জন্য থাকবে, সেটা হচ্ছে তোমরা পুরো গল্পটাকে পড়ে মাথার মধ্যে সাজাতে চেষ্টা করো যে কোন ঘটনাটার পরে কোন ঘটনাটা হওয়ার কথা। সালের যে ধারাবাহিকতা আছে, সালের ধারাবাহিকতাগুলোকে কোনোভাবেই না ভেঙে সালের ধারাবাহিকতাগুলোকে রক্ষা করো। এর পাশাপাশি বাকি যে ঘটনাগুলো আছে সেটা, মানুষ হলে তার তো জীবনের অবশ্যই ছোটবেলার পরে তারপরে তার শিক্ষা জীবন আসবে, তারপরে যে তার প্রফেশন আসবে, তার পরবর্তীতে যে তার কোনো বিশেষ পুরস্কার থাকতে পারে, এবং শেষে যে হয়তো বা মৃত্যুর কথা উল্লেখ থাকতে পারে। সুতরাং এই মিনিমাম ধারাবাহিকতাটুকু রক্ষা করে তুমি যদি পরীক্ষার হলে অ্যান্সার করে দিয়ে আসো, সেই ক্ষেত্রে কিছু 19-20 হলেও কিন্তু দেখা যাবে বোর্ড তোমাদেরকে নম্বর দিয়ে দিবে। নেক্সট যে পার্টটুকু আছে, আমরা যদি প্রথমটার কথা বলি, এখানে 7 নম্বরে ইন্টারপ্রিটিং গ্রাফ অ্যান্ড চার্ট। এটা তুলনামূলক বেশ সহজ রাইটিং পার্টগুলোর মধ্যে, কেননা গ্রাফে কিন্তু তোমার কাছে তথ্য দেয়া আছে। তোমরা জানো গ্রাফে বিভিন্ন সাল থাকবে, সালে অনুসারে দেখা যাবে যে বিভিন্ন তথ্যগুলোকে তুলনা করতে হবে। তো তথ্য তুলনার সময় তুমি প্রথমে যে কোনো একটাকে বেঞ্চমার্ক ধরে নাও, সব থেকে কম ভ্যালু অথবা সব থেকে বড় ভ্যালু।
এইটার সাথে প্রত্যেকটা সালকে তুমি কম্পেয়ার করে দেখাও কোন সালে থেকে কোন সালে বেড়েছে কিংবা কোন সালে কমেছে, এবং এই কমা বাড়াটা কত পার্সেন্ট ছিল বা কত হাজারে ছিল। এই তুলনাটা যদি তুমি করো তাহলে কিন্তু তোমার এখানে খুব সুন্দরভাবে একটা এক্সপ্লেনেশন দাঁড় হয়ে যাবে। তবে খেয়াল রাখবে, এই গ্রাফ এন্ড চার্ট অ্যান্সার করার সময় প্রশ্নে কি বলেছে। যদি প্রশ্নে বলে এক্সপ্লেইন দ্য গ্রাফ অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ, তাহলে কিন্তু এখানে একাধিক প্যারাগ্রাফ করা যাবে না। কিন্তু যদি নর্মালি বলে যে এক্সপ্লেইন দ্য গ্রাফ, তাহলে তুমি একাধিক প্যারা করে এটা ব্যাখ্যা করে দিতে পারো। তারপরে টপিকটা দেখো, এটা পিওর আমাদের রাইটিং পার্টে চলে যাচ্ছে। স্টোরি রাইটিং, যেটা স্টোরি রাইটিং তোমরা জানো যে দুই ধরনের হয়ে থাকে। একটা ট্রেডিশনাল, যেগুলো আসলে বিভিন্ন শিক্ষামূলক ঘটনা কিংবা বিভিন্ন ব্যক্তির জীবনী থেকে নেওয়া গল্প, এই গল্পগুলোকে আমরা হুবহু রাখবো, কোনো পরিবর্তন করতে পারবো না। কিন্তু ক্রিয়েটিভ স্টোরি যেগুলোর কোনো নির্দিষ্ট ইতিহাস নেই, সেগুলো তুমি চাইলে তোমার মনের মতো করে যেভাবে খুশি সেভাবে গল্প লিখতে পারো। এখানে গল্পের কারণে নম্বর কাটা যাওয়ার কোনো সুযোগ নাই। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, মূল চরিত্র এবং গল্পের যে মূল ঘটনা, এই দুইটাকে পরিবর্তন করা যাবে না। আর সবশেষে আমাদের কাছে হচ্ছে ইনফর্মাল লেটার আর ইমেইলের যে ব্যাপারটা, সেটা হচ্ছে লেটারই হোক বা ইমেইলই হোক, ইনফর্মালের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকে কয় পৃষ্ঠা লিখতে হবে। এটা তোমরা অবশ্যই 2 পৃষ্ঠা লিখতে পারবে, 2 পৃষ্ঠা ক্রস করার দরকার নাই। এবং বিশেষ করে ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আমাদের যে এনভেলাপ অংশ সহ তারপরে তুমি 2 পৃষ্ঠায় লিখবে। এনভেলাপটাকেও পরবর্তী 3য় পৃষ্ঠায় নেওয়া যাবে না। আর ইমেইলের ক্ষেত্রে তো আসলে এনভেলাপের কোনো প্রয়োজন হয় না। আর এভাবে করে যদি তোমরা মোটামুটি তোমাদের এই রাইটিং পার্টটাকে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, রাইটিং পার্ট দিয়েই কিন্তু তোমার বেশ খানিকটা এগিয়ে যাওয়া সম্ভব। তোমাদের পরীক্ষার জন্য অসংখ্য শুভকামনা। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা